পাকিস্তানে আর কোনোদিনও তৈরি হবে না গণতান্ত্রিক সরকার, তৈরি হবে না ইমরান খানের মতো জনপ্রিয় রাষ্ট্রনায়ক। পাকিস্তানে বর্তমানে এক মহা গণতান্ত্রিক বিপর্যয় শুরু হয়েছে। ২৭তম সংবিধান সংশোধনীর নামে গণতন্ত্র নাশী একটি মারাত্মক বিল উত্থাপন করা হয়েছিল পাকিস্তানের সেনেটে, এবং মেজরিটি থাকার কারণে এই সর্বনাশা বিল পাশ হয়ে গেছে। 64 members are in favor of the motion and none against it, and consequently the bill stands passed. পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। পার্লামেন্ট আইন করে পার্লামেন্টকে বিক্রি করে দিচ্ছে সামরিক নায়কের হাতে। এই মারাত্মক ঘটনা পাকিস্তান রাষ্ট্রেই কেবল কল্পনা করা যায়। পাকিস্তানের কাপুরুষোচিত, আত্মমর্যাদা শূন্য, উমেদার, চাটুকার এবং সর্বোপরি পাকিস্তানের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তান রাষ্ট্রকেই বিক্রি করে দিল পাকিস্তানের সেনানায়ক, সামরিক নায়ক আসিম মুনিরের হাতে। শুরু থেকেই পাকিস্তান রাষ্ট্রে গণতন্ত্র শক্ত ভিতের উপরে দাঁড়াতে পারেনি। বারবার সামরিক শাসন, সামরিক অভ্যুত্থান হয়েছে এই পাকিস্তানে। ইমরান খানকে জেলবন্দি করার পর থেকেই পাকিস্তান রাষ্ট্রে গণতন্ত্রের অপমৃত্যু হয়েছিল। গণতান্ত্রিক সরকারের নামে শেহবাজ শরীফ কেবলমাত্র আসিম মুনিরের ছায়ায় থেকেছেন। নিজের কোনো ব্যক্তিত্ব নেই, না আছে রাষ্ট্র পরিচালনা করার মতো কোনো ধীশক্তি। সুতরাং তাকে বারবার এই সামরিক নায়ক আসিম মুনিরের কাছে তাকে অনুগ্রহ ভিক্ষা করে দিন কাটাতে হয়েছে। একদিকে যখন পাকিস্তান সীমাহীন অর্থনৈতিক সংকটে জর্জরিত, দেশের মানুষ একটার পর একটা প্রাকৃতিক সংকটে একেবারে বিপর্যস্ত, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, দেশের গরিব মানুষ যখন অনাহারে দিন কাটাচ্ছে, যখন মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার কথা, সেই সময়ে পাকিস্তানের মানুষের ভোটে নির্বাচিত হয়ে এই শেহবাজ শরীফ আজ একটি মারাত্মক আত্মঘাতী আইন পাশ করলো পাকিস্তানের সেনেটে। এই আইন গণতন্ত্রের কফিনে শেষ পেরেক পুঁতে দিল পাকিস্তানের। পাকিস্তানের যে বর্তমান সাংবিধানিক যে রাষ্ট্রীয় কাঠামোটা বিদ্যমান ছিল, সেই কাঠামোর আমূল পরিবর্তন করার লক্ষ্যে ২৭তম সংবিধান সংশোধনীর নামে গত ৮ই নভেম্বর একটি বিল উত্থাপন করা হয়। এই বিল পাকিস্তানের আইনমন্ত্রী ৮ তারিখে উত্থাপন করে, ৯ তারিখে স্ট্যান্ডিং কমিটি অনুমোদন দিয়ে দেয়, আর সেই অনুমোদনের ভিত্তিতেই ১০ তারিখ পাকিস্তানের সেনেটে আইনমন্ত্রী এই বিল পুনর্বার উত্থাপন করে পাশ করানোর জন্য। সেনেটে ৬৪টি ভোট অর্থাৎ কোরাম সংখ্যাকে পূর্ণ করে বৈকাল ৩টের সময় এই আইন পাশ হয়ে যায়। কারণ যে কয়েকজন বিরোধী সদস্য ছিল সেনেটে, তারা তীব্র প্রতিবাদ জানিয়ে এই আইনের কপিকে ছিঁড়ে টুকরো টুকরো করে তারা আইন কক্ষ ত্যাগ করে, তারা ওয়াকআউট করে। ফলে বিরোধী শূন্য সেনেটে এই আইন পাশ হয়ে যায়। এই আইন আগামী দিনে নিম্নকক্ষে অনায়াসে পাশ হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ বর্তমান পাকিস্তানে একটি অভূতপূর্ব রাজনৈতিক সংকট চলছে। আমরা প্রত্যেকেই অবগত আছি যে পাকিস্তানের প্রায় সর্বকালের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ইমরান খান, সেই ইমরান খানকে সম্পূর্ণ বেআইনিভাবে পাকিস্তানের সামরিক প্রধান বাজওয়া, পাকিস্তানের মুসলিম লীগ এবং পাকিস্তান পিপুলস পার্টির নেতাদেরকে হাত করে বেআইনিভাবে 14 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করে বন্দী রেখেছে ইমরান খানকে। বর্তমানে পাকিস্তানের সংসদে এই কোয়ালিশন সরকারের মেম্বার ছাড়া বাকি যারা সদস্য, তারা প্রত্যেকেই তেহরিক ইনসাফ পিটিআই এর সক্রিয় নেতা হলেও তারা প্রত্যেকে বিজয়ী হয়ে এসছে নির্দল প্রার্থী হিসাবে। পাকিস্তানের বর্তমানে পার্লামেন্টে বিরোধী দলনেতা নেই, কোনো এলওপি নেই। ফলে এই বিলের ওপরে তীব্র প্রতিবাদ বা আলোচনার কোনো সুযোগ নেই। এক কথায় ফাঁকা মাঠে গোল দিয়ে দেবে আসিম মুনির। এই সংশোধনী আইন কত বিপজ্জনক সেই কথা আমাদের বুঝে নেওয়া দরকার। আমরা বলছি যে এই সংশোধনী আইন পাকিস্তানের গণতন্ত্রকে চিরকালের তরে শেষ করে দেবে। এই বিল আত্মঘাতী, গণতন্ত্রকে পুরোপুরি শেষ করে দেবে। কেন আমরা এই কথা বলছি সেই কারণ আমরা জেনে নিই, চলুন পরে পাতায় দেখি। পাকিস্তান বরাবর সামরিক অভ্যুত্থান দেখে এসেছে। সেই 1958 সালে শুরু হয়েছে আইয়ুব খানকে দিয়ে, তারপর ইয়াহিয়া খান, জিয়াউল হক
এবং সবশেষ পারভেজ মুশারফ। এই সেনা নায়করা বারবার পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতাকে কবজা করেছে। পাকিস্তানের সংবিধানের যে ধারাকে কাজে লাগিয়ে পাকিস্তানের সেনা প্রধানরা বারবার যেভাবে অভ্যুত্থান করেছে এবং জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রীকে হয় তারা খুন করেছে কিংবা জেলবন্দি করেছে অথবা দেশ ছাড়া করে দিয়েছে। সেই ধারাটি ছিল 243 ধারা। এই 243 নম্বর ধারাকে সংশোধন করার নামে বর্তমানে পাকিস্তানের পার্লামেন্টে যে সংশোধনী বিল আনা হয়েছে সেটা এতটাই মারাত্মক যাতে আগামী দিনে আর কোনোদিনই পাকিস্তানে গণতান্ত্রিক সরকার তৈরি হবে না। আর যদি তৈরি হয় সেই সরকার হবে সম্পূর্ণরূপে অকর্মণ্য, তার হাতে রাষ্ট্রীয় সেনাবাহিনী, কোনো শক্তি, এমনকি সার্বভৌম শক্তি কিছুই তার থাকবে না। নাম কি অস্ত্রের সরকার হবে, কিন্তু সরকারের মূল শক্তি ভোগ করবেন সেনাপ্রধান আসিম মুনিরেরা। আমরা এই সংশোধনী দেখার আগে বরং দেখে নেওয়া ভালো বর্তমানে কি কাঠামো এখন এক্সিস্ট করে। বর্তমানে পাকিস্তানের যে 3 ধরনের সেনাবাহিনী আছে, স্থল সেনাবাহিনী, নৌ সেনাবাহিনী এবং বায়ু সেনাবাহিনী, এই 3 জন সেনাপ্রধানকে নিয়ে একটি কমিটি তৈরি করা হয়। যে কমিটি তৈরি হয় তার নাম হচ্ছে জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি, JCSC। এই JCSC যে কমিটি, তাদের মাথার উপরে একজন চেয়ারম্যানকে নির্বাচন করা হয়। এই চেয়ারম্যান মিলে তারা যে কমিটি তৈরি হয় সেই কমিটির হাতেই পাকিস্তানের সেনাবাহিনীর সর্বোচ্চ ক্ষমতা থাকে। কিন্তু অতীতকালে দেখা গেছে পাকিস্তানে বরাবর যিনি স্থল সেনাবাহিনীর প্রধান হন তার হাতেই সমস্ত ক্ষমতা কুক্ষিগত হয় এবং বারবার এই স্থলবাহিনীর যে সেনাপ্রধান তিনি সামরিক অভ্যুত্থান ঘটিয়েছেন এই চেয়ারম্যানকে হাত করে। এবার যে পরিবর্তনটা প্রস্তাব করা হয়েছে এবং ইতিমধ্যে সেনেটে পাশ হয়ে গেছে, তাতে এই চেয়ারম্যানের পদকে পুরো কেটে বাদ দেওয়া হয়েছে। চেয়ারম্যান থাকবেন না। তাহলে কে থাকবে? নতুন একটি পদ তৈরি করা হয়েছে, সেই পোস্টের নাম দেওয়া হয়েছে চিফ অফ ডিফেন্স ফোর্সেস, অর্থাৎ CDF। এই CDF এখন থেকে কে হবেন? CDF হবেন বরাবর পাকিস্তানের যিনি স্থল সেনাবাহিনীর প্রধান, সেই স্থল সেনাবাহিনীর প্রধানই হবেন এই CDF। আর এই CDF এখন থেকে এই 3 বাহিনীর সর্বময় কর্তা হবে। অর্থাৎ এই CDF, এই আসিম মুনিরের হাতে ক্ষমতা থাকবে সর্বময় কর্তৃত্ব স্থলবাহিনীর, নৌবাহিনীর, এমনকি বায়ুসেনার। পাকিস্তানের যে 3টি প্রধান সেনা বিভাগ তার চূড়ান্ত ক্ষমতার ভোগ করবেন আসিম মুনির। পাশাপাশি পাকিস্তানের যে পারমাণবিক শক্তি রয়েছে, নিউক্লিয়ার পাওয়ার, এই নিউক্লিয়ার পাওয়ারেরও তিনি হয়ে গেলেন কাস্টোডিয়ান। সর্বময় সিদ্ধান্ত তিনি গ্রহণ করবেন, একমাত্র একক সিদ্ধান্ত গ্রহণ করার অধিকারী হলেন আসিম মুনির। আরো একটি গুরুত্বপূর্ণ, পাকিস্তানের যে ISI, তাদের যে গোয়েন্দা বিভাগ, ভারতবর্ষের যেমন ইসরায়েল যেমন মুসাদ, গোয়েন্দা বিভাগের প্রধানও তিনি এই CDF হলেন। বস্তুত পক্ষে একটি রাষ্ট্রের যে সার্বভৌমিক শক্তি, সার্বভৌমিকতা, তার চূড়ান্ত মালিক হয়ে গেলেন CDF অর্থাৎ আসিম মুনির। আর এখানেই শেষ নয়, এই CDF সবচাইতে যেটা আশ্চর্যজনক, তিনি সাংবিধানিকভাবে সংবিধানকে সংশোধনীর মধ্য দিয়ে এই ক্ষমতাগুলো তিনি দখল করলেন, কিন্তু সাংবিধানিকভাবেই তিনি এটাও আইনে পাশ করে রাখলেন যে আগামী দিনে তাকে কোনোদিনও কারোর কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না। তিনি যত বড়ই অপরাধ করুন না কেন তাকে কোনোভাবেই শাস্তি দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট না, সুপ্রিম কোর্টেরও সেই ক্ষমতা তিনি রাখবেন না। ফলে কি করলেন? সুপ্রিম কোর্টেরও ডানা ছেড়ে দিলেন। সুপ্রিম কোর্টকে একরকম তিনি তুলেই দিলেন পাকিস্তান থেকে। পাকিস্তানে আর সুপ্রিম কোর্টের কোনো অস্তিত্ব থাকবে না। এই সংশোধনীও আনলেন। কি আনলেন? পাকিস্তানের যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টকে তার ক্ষমতাকে তিনি খর্ব করে দিলেন। করে পাশাপাশি ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট